আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চ্যানেলের স্টুডিওতে সংবাদপত্রে এই সপ্তাহ অনুষ্ঠানে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান। কেমন আছেন আপনি? জি আছি ভালো, থ্যাংক ইউ। আমরা শুরুতেই যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সংবাদপত্রের শিরোনামগুলো দেখে নিতে চাই। সাপ্তাহিক প্রবাস, দেশের আকাশে দুর্যোগের ঘনঘটা, অন্তর্বর্তী সরকারকে ওয়াকারের হুমকি, অপরদিকে কাজ করার সুযোগ না দিলে ইউনূসের পদত্যাগের হুঁশিয়ারি। আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা। সাপ্তাহিক নবযুগ, হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ, প্রধান উপদেষ্টা ইউনূস হতাশ ক্ষুব্ধ, পদত্যাগ নিয়ে ব্যাপক আলোচনা। সাপ্তাহিক আজকাল, ইউনূস ওয়াকারে অবিশ্বাসের দেয়াল। এছাড়াও আরো অন্যান্য নিউজ আছে এখানে। সাপ্তাহিক সাদা কালো, ডিসেম্বরে নির্বাচন না দিলে সরকারের বিরুদ্ধে যাবে বিএনপি, ইউনূস ক্ষুব্ধ, পদত্যাগের হুমকি। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চান সেনাপ্রধান। সরিয়ে দেয়া হলো বিতর্কিত পররাষ্ট্র সচিব, জসিমকে ভারপ্রাপ্ত রুহুল। প্রথম আলো, 5 বছরে আমেরিকায় গিয়ে ফেরেননি 25 লাখ মানুষ, প্রবাসীদের সংখ্যা, ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ। সাপ্তাহিক দেশ, নানা মহলের দুষ্টু প্রভাবে বিতর্কিত সরকার, নিউ ইয়র্কে 15 লাখ মানুষ স্বাস্থ্য বীমা হারাবে। আমরা যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সংবাদপত্রের শিরোনামগুলো দেখে নিলাম। প্রায় প্রতিটি সংবাদপত্রেই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয় রয়েছে। আপনি একজন সম্পাদক, যুক্তরাষ্ট্র থেকে আপনার একটি পত্রিকা বের হয় এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে তার যে পদত্যাগের যে ব্যাপারটি সেটি উঠে এসেছে। যদি প্রথমেই বলি যে আসলে এই পদত্যাগ হঠাৎ করে কেন? এটা কি ডক্টর ইউনূস বলেছেন মনির সাহেব? আমি আগে এই প্রশ্নটা জানতে চাই যে ডক্টর ইউনূস যদি পদত্যাগ করতেন এই জিনিসটা আমাদেরকে জানালেন কে? জানালেন হলো এনসিপি যে নতুন দলটা আছে তার দায়িত্বে যিনি আছেন প্রেসিডেন্ট নাহিদ ইসলাম বিষয়টা আমাদেরকে জানালেন। এখন ধরেন দেশের মধ্যে যে একটা পরিবেশ বিরাজ করছিল, হঠাৎ করে এই জিনিসটা কেন আসলো? দেখেন এই সপ্তাহটা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আছে। এক, সেনাপ্রধানের একটা বক্তব্য আছে, তারপরেই ডক্টর ইউনূসের বিষয়টা নাহিদ এসে জানালেন। কাকে জানালেন? বিদেশি একটি সংবাদ মাধ্যমকে জানালেন। প্রথম কথা হলো যে ডক্টর ইউনূস যদি পদত্যাগ করবেন এই জিনিসটা ডক্টর ইউনূসের মুখেই বলতে পারতেন উনি যে এই পরিস্থিতি আমার পক্ষে কাজ করা সম্ভব নয়, কিন্তু ডক্টর ইউনূসের এই বিষয়টা জানালেন কে? নাহিদ। সেখানে বিষয়টা কি উঠে আসছে যে তোমরা যদি এরকম করো তাহলে আমার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না। তার মানে বিষয়টা দিয়ে উনি কি বুঝাতে যাচ্ছেন? এখানে কতগুলো বিষয় আছে। আমি যেটা মনে করি এটা ডক্টর ইউনূসের একটা ধমক হতে পারে। প্রথমত, যেমন ডক্টর ইউনূস যদি পদত্যাগ করতেন কাউকে উনি জিজ্ঞেস করতেন না, কারণ ওনার দরকার ছিল না এটা জানান দিয়ে যে একটা পরিবেশ সৃষ্টি হোক, সেই পরিবেশ সৃষ্টি করে উনি পদত্যাগ করবেন। এটা আমার কাছে মনে হয়। এই কারণে মনে হয় যে বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলা তাদের টার্গেট নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সুনির্দিষ্ট কোনো তারিখ দেন নেই। উনি বলেছেন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত, এর মধ্যে যে কোনো সময় নির্বাচন। তার মধ্যে আপনার বিএনপির দাবি হলো যে বিএনপি নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের মধ্যে। আপনি আবার দেখেন ও যে ইশরাক হোসেনকে নিয়ে মেয়রের দাবিটা নিয়ে তারাও এনসিপিও কিন্তু মাঠে। তাহলে ঘরের লোকও বিরোধিতা করছে, ঘরের বাহিরের লোকও বিরোধিতা করছে। তা এখন শাসানোর জন্য ডক্টর ইউনূসের সামনে যেই পন্থাটা অবলম্বন করা উচিত, আমার মনে হয় যে উনি সেই পন্থাটাই অবলম্বন করেছেন। উনি এক দিলে কয়েকটি কি মারতে চেয়েছেন। এক হলো যে সেনাপ্রধানের যে কথাটা, এটাকে উনি ডিপেন্ড করতে চেয়েছেন।
এনসিপির নেতারা বা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা যে যমুনায় আন্দোলন করে, নির্বাচন কমিশন ঘেরাওর কর্মসূচি দেয়, উপদেষ্টা পদত্যাগের হুমকি দেয়, আবার বিএনপিও উপদেষ্টা পদত্যাগ করানোর হুমকি দেয়, তো সবগুলো মিলে যে একদিনে এতগুলো পাখি মারার আর কোনো অস্ত্র তো ডক্টর ইউনূসের কাছে নাই বলে আমার কাছে মনে হয়। তাহলে আপনি মনে করছেন যে এটি একটি অস্ত্র হিসেবে তিনি, আমার যতটুকু মনে হয় যদি পদত্যাগ করার উনি কথা থাকতো উনি সরাসরি পদত্যাগ করতেন, তবে উনি তো সরাসরি এই বিষয়ে কথা বলেননি। আনটিল যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস আমাদেরকে বলছেন না উনি পদত্যাগ করছেন, তাহলে আমি আরেকজনের কথার উপরে ভিত্তি করে কেন বলতে যাব ডক্টর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন? এটা হলো আমার প্রশ্ন। প্রধানত পাশাপাশি ডিসেম্বরের নির্বাচনের কথা বলছেন এবং তার সাথে যে দূরত্বের প্রসঙ্গটি আমরা কয়েকটি নিউজেই দেখলাম, আসলে এটাই বা কতটুকু ডক্টর ইউনূসের সাথে আমাদের সেনাপ্রধানের দূরত্বটা, আমরা যদি, উনি ক্ষমতা গ্রহণ করেছেন 8 তারিখে, তার আগে অনেকগুলো ঘটনা ঘটেছে। আপনার ক্যান্টনমেন্টে ধরেন বৈঠক হয়েছে অনেকগুলো। আপনি জানেন যে উপদেষ্টা সজীব যে ভূঁইয়া যে বক্তব্যটা দিল, অথবা হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যটা দিল, অথবা তাদের ফেসবুক স্ট্যাটাসটা দিল, যে সেখানে তো স্পষ্ট বলছেন যে সেনাপ্রধান সম্পর্কে ওরা বলছে যে ওনারা বলেছেন সেটা হলো যে ডক্টর ইউনূসকে উনি মেনে নিতে পারছেন না। তো ডক্টর ইউনূসের সাথে ওনার যেই মত পার্থক্য বা মতের যে দ্বিমত, এটা তো আমরা শুরু থেকেই লক্ষ্য করে আসতেছি, এটা তো নতুন কোনো বিষয় না। এখানে আর একটা জিনিস যেটা ধরেন সেটা হলো যে ডক্টর ইউনূস এবং আপনার এনসিপির বা বৈষম্য বিরোধী ছাত্রদের যে উপদেষ্টারা আছেন, অথবা ওনার সমমনা বা ওনার মনোনীত যে উপদেষ্টারা আছেন, এখানে দুটো জিনিস, যে উপদেষ্টা কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন দলের মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও একটা লিস্ট ছিল, ওনার পক্ষে যারা ছিলেন তারা চাচ্ছেন যে ডক্টর ইউনূস যেটা বলেন সেটার উপরে আমরা ডিপেন্ড করি, কিন্তু আর একটা গ্রুপ চাচ্ছেন যে এই নির্বাচনটা এখন না হোক। নির্বাচনটা না হলে কি হবে, ধরেন আমাদের দেশে যেগুলো হয় যে ক্ষমতার চেয়ার, এটা অত্যন্ত মানে লোভনীয় একটা বিষয়, এই চেয়ারটা তারা ছাড়তে চান না। এখন যদি ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে দেন তাহলে তো ওনারা শান্তি মানে চেয়ারে থাকতে পারতেছেন না। এখন ডক্টরের ইলেকশনটা যেহেতু যদি দেরিতে হয় তাহলে ওনারা বেশি করে চেয়ারে থাকতে পারবেন। আমরা যেই কারণে ছাত্ররা আন্দোলন করেছে, গণতান্ত্রিক ফরম্যাটে ফেরার জন্য আন্দোলন করেছে, আজকে 9 মাস এই সরকারের সংস্কারের যে বিষয়গুলা প্রাধান্য দেওয়া উচিত ছিল, সংস্কারের বিষয়গুলো কিন্তু প্রাধান্য দেওয়া হয়নি। সে কারণে ধরেন আমরা এখন দেখতেছি যে সংস্কার যারা কমিটি করছে তারা রিপোর্ট দিচ্ছে, এগুলো নিয়ে আলোচনা ধীরগতিতে চলছে। কেন ধীরগতিতে চলবে? এই সংস্কারগুলো যেটুকু করার দরকার, ইউনূস সাহেব নিজেই বলেছেন যে সবার সাথে বসবো, যেটা মানে ওটা মানবো, যেটা মানে না জাতির সামনে বলে দিব যে এটা মানে নাই, এটা করতে পারলাম না। তো এখন আজ পর্যন্ত তো আমরা বুঝতে পারি নাই যে সংস্কারের প্রস্তাবগুলো কি আসছে, সংস্কার কতটুকু আগালো, এটাও তো জানলাম না। সো বিভিন্নভাবে একটা সন্দেহ তৈরি হয়েছে। এই সন্দেহ সংস্কার হয়েছে এখনো প্রশ্নের মধ্যে রয়ে গেছে, অথচ জাতির প্রত্যাশা ছিল ওই যে সংস্কারটা করা, কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। এখন ধরেন অন্যান্য জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, যেমন করিডোর নিয়ে আলোচনা হচ্ছে, মানবিক করিডোর নিয়ে আলোচনা হচ্ছে, আপনার যে বন্দর নিয়ে আলোচনা হচ্ছে। সো অহেতুক কতগুলো জিনিস নিয়ে আলোচনা করে নির্বাচনের যে বিষয়টা, গণতান্ত্রিক ফরম্যাটে যাওয়ার যে বিষয়টা, সংস্কারে যাওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু পিছনেই থেকে গেল। এখন ধরেন এই যে এই করিডোরের বিষয়টা যদি বলি, বিতর্কের একটা সৃষ্টি হলো, দলগুলোর মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হলো, সরকার এবং দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলো, বন্দরের বিষয় নিয়ে সরকার আর দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলো। এই দ্বন্দ্বগুলো সৃষ্টি করার তো দরকার ছিল। সাধারণ মানুষের সামনে এটি একটি প্রশ্নের জায়গা তৈরি হয়েছে যে আসলে কি হচ্ছে করিডোরে, এক্স্যাক্টলি বন্দর নিয়ে কি হচ্ছে, এই প্রশ্নগুলো সামনে আসছে। সংস্কারও কতটুকু হয়েছে সেই বিষয়টিও কিন্তু সন্দেহ তৈরি হয়েছে, সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয়। তো এগুলো নিয়েই ধরেন একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে, এটা দূর করা দরকার। আর যে জিনিসগুলো বলা দরকার, যে ধরেন আমাদের দেশে প্রত্যেকেই কথা বলতে চায় প্রত্যেক বিষয়ে, অস্থিতিশীল পরিবেশ যদি বাংলাদেশে বিরাজমান থাকে, এখানে তো বিনিয়োগ হবে না, এখানে তো গণতন্ত্রের যে স্বপ্নটা, সেই স্বপ্নটা হবে না।
আর পারিপার্শ্বিক যদি আমরা চিন্তা করি যে আমাদের দেশে তো ধরেন বিভিন্ন দেশের এই রাজনৈতিক ইন্টারেস্ট আছে, যে ইন্টারেস্টগুলো আমাদেরকে সমস্যায় ফেলছে, এবং সেই দেশগুলোও চাচ্ছে যে কোনোভাবেই যেন আমাদের সরকারটা স্টেবল থাকুক, আমরা স্টেবল থাকি, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যাই। কারণ আমরা যদি ভালো থাকি, আমাদের দেশ যদি উন্নত হয়, তাহলে তাদেরও ক্ষতি হতে পারে। এই বিষয়গুলো এখানে আছে বলে আমি মনে করি। তাহলে কি ডিসেম্বরে নির্বাচন হবে বলে মনে করছেন আপনি? সেটা আমি ডিসেম্বরে নির্বাচন হতে পারে, আবার নাও হতে পারে। এই কারণে আমি মনে করি সেটা হলো যে ডক্টর ইউনূস একটা কথা বলেছেন, খুবই অল্প সময় কিন্তু কারণ আমার সংস্কারের বিষয়গুলো তো আপনার ক্লিয়ার না, আপনি কতটুকু সংস্কার করবেন, কি সংস্কার করলেন। এখন এটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত তো আপনি ইলেকশনে ধুম করে যেতে পারেন না। আপনি যদি ইলেকশনে যান, জুলাই আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে, যারা জীবন দিয়েছে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে এই আন্দোলন হয়েছে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে এই গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, তো তাদের রক্তের কি হবে? বাঙালি কি, বাঙালির জন্মটাই কি আমৃত্যু রক্ত দেওয়ার জন্যে? আপনি যদি বাঙালির ইতিহাস দেখেন, পৃথিবীতে একমাত্র জাতি যারা শুধু রক্তই দিয়ে যাচ্ছে, কিন্তু সে রক্তের বদলে যে মানে স্বপ্নটা তারা বুনন করে, সে স্বপ্নটা তাদের বাস্তবায়ন হয় না। সে গণতন্ত্রের ক্ষেত্রে বলেন, অন্যান্য ক্ষেত্রে বলেন। যেমন ধরেন রাজনীতির ক্ষেত্রে যে পরিবারতন্ত্র, সেটা থেকে তো আমরা বেরোতে পারছি না। আজকে যে 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 জিনিসগুলো সামনে এসেছে, সেটা হলো যে সংস্কারের একটা অংশ তো এই পরিবারতন্ত্র থেকে মুক্তির বিষয়ও আছে, কিন্তু সংস্কারের সেই অংশের মধ্যে আমরা সেখান থেকে বের হতে পারছি না। এখন সংস্কারের প্রস্তাবটা কি, এটা থেকে বের হওয়ার, সেটাও তো জাতি জানে না। তো জাতির সামনে বিষয়গুলো উপস্থাপন করা প্রয়োজন, যে সংস্কারের বিষয়টা কি, কোন দলের সাথে কখন আলোচনা হচ্ছে। আমরা সব কিছু ফেসবুকে দিতে পারি, আমরা সব কিছু এই টিভি চ্যানেলে দিতে পারি, আমরা কি সংস্কারের বিষয়গুলো এটা কি সরাসরি জাতীয় এই মিডিয়াগুলোতে প্রচার করতে পারি না, যাতে দেশবাসী জানুক যে এই বিষয়গুলো হচ্ছে। আমাদের যে সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সে সরকার অনেকগুলো গোপন চুক্তি করেছে বিভিন্ন দেশের সাথে। এই সরকার তো গোপন চুক্তি করার কিছু নাই। ধরেন আমি তো আমেরিকান একটা নীতি বাংলাদেশে প্রয়োগ করতে এই সময়ে প্রয়োগ করাও ঠিক না, বা উন্নত দেশের যে কোনো কিছু প্রয়োগ করাও ঠিক না। আমাদের দেশে জন্মের পর থেকে আমরা দেখে আসছিলাম যে আমাদের এই যে এই সেনাবাহিনী বা উনাদের দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন, সাধারণত প্রধানমন্ত্রী যারা থাকেন, তাদের অধীনেই তারা থাকেন। এই তো হঠাৎ করে এখন ডক্টর ইউনূস যে আমাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা নিয়োগ করলেন, এটা তো অনেকের চোখেই এই জিনিসটা তারা মেনে নিতে পারছেন না। উন্নত বিশ্বে আমরা এটা দেখতে পারি, কিন্তু আমাদের মতো দেশে এগুলা মানে সহজে মেনে নেয় প্রধানমন্ত্রীর। আমাদের মেন্টালিটি হলো যে ভাই প্রধানমন্ত্রীর আন্ডারে আমরা থাকি, আজকে আমাদের আন্ডারে আরেকজনকে দিয়ে দিলেন, এটা কোন ধরনের কথা? মেনে নেওয়ার মতো মানসিকতা নাই। আমরা একটু যুক্তরাষ্ট্র প্রসঙ্গে আলোচনা যেতে চাই, যে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা শিক্ষার্থী আছে তাদেরকে নেওয়া হবে না, প্রসঙ্গটি কি আসলে? বিষয়টা হলো যে ধরেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের বিরোধ, দীর্ঘদিন বলতে উনি ক্ষমতা তো আসলেন হলো ফেব্রুয়ারিতে, শুরু থেকেই উনি কিন্তু এই বিষয়গুলোর প্রতি আসে। এটা হলো যে ধরেন যে ফিলিস্তিনিতে যে গাজায় যে বোমা হামলা, এই বোমা হামলা, ইসরায়েলের যে নৃশংস হামলা, সে হামলার প্রতিবাদে ধরেন এই বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমেরিকার যারা ফিলিস্তিনিদের পক্ষে, গাজাবাসীর পক্ষে বিক্ষোভ করেছেন অথবা প্রটেস্ট করেছেন, ট্রাম্প প্রশাসন আসে সেই সব ছাত্রগুলোকেই আপনার বহিষ্কার করার জন্য পথ খুঁজতেছে, এবং আপনার বেশ কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এই বিষয়গুলো অধিকাংশ বিশ্ববিদ্যালয় মেনে নিতে পারে না। একটা জিনিস কি, আমেরিকা এমন একটা দেশ, এখানে হলো আপনার বলার স্বাধীনতা আছে। সো হার্ভার্ডও সেই ধরনের একটা পরিস্থিতি করতে চাইলেও হার্ভার্ডের ছাত্রকে গ্রেপ্তার করা হলো, সে বেরিয়ে আসছে, তার মামলাটি এখন চলতেছে, খলিল যার নাম, ছাত্রটার নাম। তো এছাড়াও হার্ভার্ড প্রেসিডেন্ট ট্রাম্পের অনেকগুলো হুমকির বিষয় আছে যে তোমরা এগুলা করতে পারবে না, তোমরা যদি এদেরকে প্রটেক্ট করো তাহলে কিন্তু আমি কোনো অনুদান দিব না। তাহলে এই কারণেই কি বিদেশি শিক্ষার্থীরা ভর্তি হতে পারে? বিদেশি, এক্স্যাক্টলি, বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে
বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে মিডল ইস্টের বা মুসলিম নামধারী যে ছাত্রগুলো, তাদের ক্ষেত্রে এগুলো সবচেয়ে বেশি প্রযোজ্য হচ্ছে। আপনি দেখেন যে গাজার যে হামলা, সে হামলার প্রতিবাদে বিভিন্ন শ্রেণী বিভিন্ন ধর্মের ছাত্ররা আন্দোলন করেছে, কিন্তু টার্গেট করা হয়েছে এই যে খলিল তলিল সহ যাদেরকে টার্গেট করা হয়েছে বেশিরভাগই মুসলিম ছাত্র কিন্তু তারা, এবং এই জিনিসটাই তারা মেনে নিতে পারছেন না। এবং ট্রাম্প এই যে ট্যাক্সের একটা সুবিধা পায় হার্ভার্ড, সেই বিষয়টাও বন্ধ করবেন বলছেন, হুমকি দিচ্ছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মামলা করেছে, সেই মামলায় আজকে একটা রায় হয়েছে, সেখানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় জয়লাভ করেছে, ট্রাম্প হেরেছেন। সো এগুলো চলতেই থাকবে। তাহলে তো এই ভর্তি বহাল থাকছে এখনো। তাহলে আমরা একটু প্রসঙ্গ পরিবর্তন করতে চাই। যুক্তরাষ্ট্রে এসে বাংলাদেশি প্রায়, আমরা যে একটা নিউজ দেখলাম যে 25 লাখেরও বেশি বাংলাদেশি যে যুক্তরাষ্ট্রে এসে তারা আর ফিরে যায়নি, এই তথ্যটুকু কতটুকু সত্য? ধরেন এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারবো না। অনেক বাংলাদেশি, ধরেন আমরা যারা বাংলাদেশে থাকেন নানাবিধ কারণে, রাজনৈতিক কারণে হোক, চাকরিগত কারণে হোক, আর্থিক কারণে হোক, কেউ যদি কোনোভাবে আমেরিকায় আসতে পারে সাধারণত যেতে চায় না। যেভাবেই হোক, রাজনৈতিক পলিটিক্যাল হোক অথবা শরণার্থী হোক, কোনো না কোনোভাবেই তারা নিজেদেরকে এখানে সেটেল করার চেষ্টা করেন। ধরেন আমি দায়িত্ব পালন করার সময় এক ভদ্রলোকের ইন্টারভিউ করতে গেলাম, 365 দিনে সে আমেরিকায় এসে পৌঁছেছে। বাংলাদেশ থেকে যাত্রার পর তার বিভিন্ন দেশ, বিভিন্ন দেশের জেল, বিভিন্ন মাধ্যম, বিভিন্ন ধরেন জঙ্গল, পাহাড়, দুর্গম জায়গা, সাপ, তারপরে আপনার মরদেহ পড়ে আছে এরকম ডিঙিয়ে, অথবা বিপজ্জনক সময় জানে যে মারা যেতে পারে। মাঝে মাঝে আপনার ডাকাত ধরে ওই জঙ্গলগুলোতে, আপনার লাশের গাড়িতে যখন আপনাকে আনে, নৌকো যখন আনে, এটা খুব বিপজ্জনক। তাহলে কেন এত আগ্রহ যুক্তরাষ্ট্রে, কেন বাংলাদেশিরা এসে ধরেন চাচ্ছেন বা এসে যাচ্ছেন না? এখানে একটা মানুষ যদি আসেন, একটা ফ্যামিলির যদি একটা কেউ আসেন, তাহলে দেখবেন তার ফ্যামিলিটা ভালো, তার হয়তো এখানে কষ্ট করতেছে, অড জব করতেছে প্রথম, কিন্তু তার ফ্যামিলিটা তো বেঁচে গেল। আমাদের দেশে ধরেন এখন হয়তো মডার্ন দেখা যায়, আমরা 9 ভাই বোন, অধিকাংশ ফ্যামিলিতেই আপনি দেখবেন যে 8 জন, 9 জন, 7 জন, 5 জন। তারপরে হলো আপনার লেখাপড়া শেষ করলো, চাকরি নাই, বেকার। এদেশে ধরেন সুবিধাটা যেটা, সেটা হলো যে আমি এখানে এসে মেশিয়ারের কাজ করব, আমি এখানে এসে ট্যাক্সি চালাবো, অথবা আমি এখানে এসে সিকিউরিটির কাজ করব, এটারে কিন্তু এরা জবই মনে করে। কিন্তু আমাদের দেশে সেই পরিবেশটা তো নাই। আপনি বিএ পাস করেছেন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, আপনি যদি জমিতে ধান কাটতে যান, ওই যে টিপ্পনি কাটবে যে দেখো লেখাপড়া করাইছে এখন ধান কাটতেছে, তা আমার পোলা লেখাপড়া করে নাই, সে তো ধান কাটতেছে। তাহলে ডিফারেন্সটা কি? আমরা আমাদের দেশে আমাদের যুব সমাজকে তো কাজে লাগাতে পারছি না, মানে দেশটা নিয়ে তো চিন্তা করার কেউ নাই। এই যে একটা বিশাল যুব শক্তি, আপনার ধরেন যে একটা বছরে কতটা ছেলে মাস্টার্স কমপ্লিট করে বাইর হয়, ডিগ্রি কমপ্লিট করে বাইর হয়, সে কি তার সে প্রত্যাশা অনুযায়ী জবটা করতে পারে? জবটা করতে পারে না, কারণ জবের ক্ষেত্রটা আমাদের নাই। কিন্তু আমাদের গভর্নমেন্ট যারা আছে তারা তো সেই বিষয়গুলো নিয়ে চিন্তাও করে না। তারা চিন্তা করে যে ধরেন আজকে এ দল ক্ষমতায় আছে, বি দলের ষড়যন্ত্র কিভাবে মোকাবেলা করবে, এটা নিয়েই তারা চিন্তায় থাকে। অথবা বি দল ক্ষমতায় আছে, এই দলের ষড়যন্ত্র কিভাবে মোকাবেলা করবেন সেটা নিয়ে চিন্তা করেন। যেমন ধরেন মানে আশ্চর্যজনক একটা বিষয়, যেমন ধরেন কুয়াকাটা পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সূর্য উদয় সূর্য অস্ত সবগুলোই দেখতে পারি। এটাকে যদি আমরা সুন্দর করে সাজাতে পারি তাহলে জবের সৃষ্টি হয়। তারপরে ধরেন সেন্ট মার্টিন রয়েছে, অনেকগুলো জিনিস আছে। এখন ধরেন সুন্দরবন রয়েছে। এক্স্যাক্টলি। আমাদের ধরেন মাস্টার ডিগ্রি পাশ করা ছেলে বের হওয়ার পরে তার তো চাকরির ব্যবস্থা নাই, ভালো কথা। রাষ্ট্র যে এই ছেলেটাকে বা এই ব্যক্তিটাকে যদি কিছু ক্যাপিটাল দেয় যে তুমি এই ব্যবসাটা করো, তুমি এই কাজটা করো, তাহলে দেখবেন সে আস্তে আস্তে দাঁড়াবে। মিনিমাম সুদে অথবা মিনিমাম ইন্টারেস্টে আপনি তাকে ঋণ দেন, সে একটা কিছু করুক, রাষ্ট্র তার পাশে দাঁড়াক। রাষ্ট্র যখন ব্যক্তির পাশে দাঁড়াবে
তখন দেখবেন যে রাষ্ট্র উন্নত হবে এবং বেকারের সংখ্যাও কমতে থাকবে। আমাদের দেশে তো সেটা নেই। আমাদের দেশে এখন যেই কারণে যেভাবে পাচ্ছে চলে যাচ্ছে, আপনি ধরেন রাজনীতির যেই দুর্ভিক্ষ বাংলাদেশে শুরু হয়েছে, আপনি আওয়ামী লীগ করেন, আরেকজন বিএনপি করে। বিএনপি যখন ক্ষমতায়, আওয়ামী লীগের অস্তিত্ব নাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায়, বিএনপির অস্তিত্ব নাই। কর্মসংস্থান সৃষ্টির যে ব্যাপারটি সেটা কারো মাথায় নেই। সরকারের অনেক বেশি গুরুত্ব। তারপরে রাজনৈতিক কারণে মইনুল সাহেব, যে ধরেন 5 বছর একটা দল ক্ষমতায় ছিল, ক্ষমতা চেঞ্জ হলো, এখন যারা বিরোধী দলে ছিল তারা এখন ক্ষমতায়, যারা ক্ষমতায় ছিল তারা পালানোর চেষ্টা করে জীবনটা নিয়ে। রাজনীতির গুণগত মান যতদিন পরিবর্তন না হবে, যে ভাই রাজনীতি করবেন ফাইন, কিন্তু রাজনীতি শেষ হলে আপনাকে মেরে ফেলবে, এই চিন্তাটা আপনার মাথায় আসবে কেন? এবং আমি জীবন বাঁচানোর জন্য দেশ থেকে বের হব কেন? আমরা এমন দেশ চাই, রাজনীতি করব, রাজনীতির মাঠে ভাই ভাইয়ের মতো পরিবেশ, সৌহার্দ্য সম্প্রীতি যেটা আসে সেটা কিন্তু বজায় থাকতে হবে। একটি সুস্থ গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ দরকার, উচিত। এবং এই রাজনীতির শুরুটা ডক্টর ইউনূসের পক্ষেই সম্ভব, এই সুস্থ সুন্দর রাজনীতি শুরু করাটা। আমি আমার দেশের কাছে আমার জীবনের নিরাপত্তাটা চাই, আমার খাবারের নিরাপত্তাটা চাই, আমার স্বাস্থ্যের নিরাপত্তাটা চাই, আমার জীবনের নিরাপত্তাটা চাই। আমাদের দেশে এটা কোনোটাই ঠিক নেই। ঠিক না থাকারও কতগুলো কারণ আছে। একটা জিনিস চিন্তা করেন, আমি যদি ধরি আমাদের দেশে 18 কোটি মানুষ, ধরে নিলাম, এই 18 কোটি মানুষের মধ্যে শহর কেন্দ্রিক ছাড়া গ্রাম কেন্দ্রিক মানুষগুলা আপনার 3 বেলা ভাত খায়। 18 3 দিয়ে গুণ করলে কত কোটি? 52 কোটি সম্ভবত। এই 52 কোটি মানুষকে খাদ্যের অন্বেষণ করা ছোট্ট একটা দেশে এটা অত সহজসাধ্য বিষয়। সুস্থ পরিকল্পনা দরকার আমাদের দেশে, সুস্থ রাজনীতির দরকার। ভাই রাজনীতি করব, স্লোগান দিব, সবকিছুই করব। আমরা একবারই শেষ প্রান্তে অনুষ্ঠানের, মারামারি করব না। আমরা চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক এবং একটি গণতন্ত্র প্রক্রিয়ায় সুন্দর একটি নির্বাচন হোক এবং তার মাধ্যমে একটি রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশকে ভালোভাবে পরিচালনা করুক, দেশের মানুষ ভালো থাকুক। সম্মানিত দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।